পাখির কথায় কিশোরীর ভাগ্য নির্ধারণ। খাঁচায় বন্দি এক পাখির কথা মতো পুরো একটি জীবন কাটিয়ে দেয়া, এও কি সম্ভব? হ্যাঁ, এরকমটা বাস্তবে সম্ভব না হলেও রূপকথার গল্পে কিন্তু সবই সম্ভব। আর বাংলার প্রচলিত এমনই এক রূপকথার গল্প নিয়ে গিয়াসউদ্দিন সেলিম বানিয়েছেন চলচ্চিত্র কাজল রেখা। ওয়েলকাম টু ফার্স্ট শো। আজ কথা বলবো গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মিথোলজিক্যাল ফিল্ম কাজল রেখা নিয়ে। কাজল রেখার গল্প বলার আগে এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বলা দরকার। মধ্যযুগ বা তারও আগে রচিত পূর্ব ময়মনসিংহ অঞ্চলের প্রায় 10টি প্রচলিত রূপকথার গল্প নিয়ে চন্দ্রকুমার দে নামে একজন সংগ্রাহক একটি বই সম্পাদনা করেন, যার নাম ময়মনসিংহ গীতিকা। তার সংগৃহীত এই 10টি গল্পের সবগুলোর লেখক বা রচয়িতার হদিস পাওয়া যায়নি, এমনকি কোনোটার সময়কালও জানা যায়নি। এই গল্পগুলো মূলত বহুকাল থেকেই পালাগান হিসেবে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। পরবর্তীতে অবশ্য লিখিত রূপ দিয়ে এগুলোর পাণ্ডুলিপি বের করা হয়, এমনকি পুরো গীতিকাটি বিশ্বের 23টি ভাষায় মুদ্রিতও হয়। গীতিকার গল্পগুলোর একটি কাজল রেখা, যার লেখকের সন্ধান আজও পাওয়া যায়নি। আর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলিতেও কাজল রেখার খানিকটা সংক্ষিপ্ত রূপ সংকলিত হয়েছে। এবার আসি ছবির গল্পে। ময়মনসিংহ গীতিকায় বর্ণিত কাজল রেখার হুবহু গল্পই সিনেমার পর্দায় দেখিয়েছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। ধনাঢ্য ব্যবসায়ী ধনেশ্বর জুয়া খেলায় হেরে গিয়ে তার সম্পত্তি, গবাদি পশু সবকিছুই খুইয়ে ফেলেন। পরে সব সম্পত্তি ফিরে পেতে মরিয়া ধনেশ্বরকে কোনো এক সন্ন্যাসী একটি সুখ পাখি দিয়ে তার নির্দেশ মতো চলতে বলেন। এভাবে ধীরে ধীরে ধনেশ্বর তার ধন সম্পত্তি আবারও ফিরে পায়। কিন্তু একটা সময় আসে যখন ধনেশ্বরের একমাত্র কন্যা কাজল রেখার বিয়ে নিয়ে উদ্ভট কথা বলে বসে সেই সুখ পাখি। ধনেশ্বর যে পাখির কথায় তার খোয়া যাওয়া সম্পদ ফিরে পেয়েছে, সে পাখির এমন উদ্ভট কথায় একটু বিচলিত হলেও অমান্য করার কথা একবারও ভাবেন না, বরং পাখির কথা মতোই সে তার কিশোরী মেয়েকে বনবাসে একা রেখে চলে আসে। তারপর বহু ঘটনাক্রমে শেষমেশ ওই সুখ পাখির কথাতেই বনবাসী কাজল রেখা জীবনের দুর্দশার সব পথ পাড়ি দিয়ে 1 যুগ পর তার কাঙ্ক্ষিত সুখের জীবন ফিরে পায়। যারা ইতোমধ্যে কাজল রেখার আখ্যানটি পড়েছেন তারা তো নিশ্চয়ই জানেন পুরো গল্পটি, আর যারা পাঠ্য বই বা ময়মনসিংহ গীতিকা এখনো পড়েননি, গল্পটা একেবারেই জানেন না, সবাই মিলেই কিন্তু ছবিটি দেখে আসতে পারেন সিনেমা হলে গিয়ে। তাহলে গল্পটাও জানা হলো, আর বহুকাল ধরে প্রচলিত বাংলা রূপকথার চিত্রায়নও দেখা হয়ে যাবে। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন 2 জন, সাদিয়া আয়মান এবং মন্দিরা চক্রবর্তী। সুচরাজা চরিত্রে ছিলেন শরীফুল রাজ এবং কাজল রেখার বাবা চরিত্রে ছিলেন ইরেশ জাকের। এর বাইরে যিনি নজর কেড়েছেন তিনি হলেন আজাদ আবুল কালাম। এই ছবিতে তাকে কয়েকটি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে। আজাদ আবুল কালাম প্রায় 3 দশক ধরে থিয়েটারের সাথে সম্পৃক্ত। ক্যারিয়ারে চলচ্চিত্রের সংখ্যা কম হলেও তার অভিনয় নিয়ে মন্তব্য করা দুষ্কর, কেননা বাংলাদেশে যাদেরকে জাত অভিনেতা বলা হয় তাদের মধ্যে একজন আজাদ আবুল কালাম। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়েকবারই তিনি বেশভূষা বদলে এসেছেন, ততবারই তাকে আলাদা চরিত্র মনে হয়েছে। যেমন যখন জুয়া খেলায় বসলেন তখন তাকে পুরো দোস্তর জমিদার গোছের বা ধনাঢ্য ব্যবসায়ী মনে হয়েছে। এরপর আসলেন সন্ন্যাসী হয়ে, কখন এসেছেন পথপ্রদর্শক হিসেবে। প্রতিবারই তিনি তার স্বকীয়তা বজায় রেখেছেন। শরীফুল রাজকে সুচরাজার চরিত্রে 2টি পর্বে দেখা গেছে, একবার কম বয়সী কিশোর রাজা, আরেকবার পরিণত বয়সী বা তরুণ দেখতে। শরীফুল রাজ এ চরিত্রে তার সেরাটা দিয়েছেন, তবে আমার মনে হয়েছে এরকম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে নির্মাতা আরেকটু ভেবে দেখতে পারতেন। ধনেশ্বর বা সাধু চরিত্রে ইরেশ জাকের এক কথায় দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। এর আগে বেশিরভাগই তাকে খলনায়ক চরিত্রে দেখা গেছে। এই ছবিতে তার এক্সপ্রেশন, ডায়ালগ ডেলিভারি, বডি ল্যাঙ্গুয়েজ পূর্বের সব চরিত্রকে ছাপিয়ে গেছে। আর পর্দায় তাকে ওই চরিত্রে দেখে আমার কাছে বারবারই মনে হয়েছে কিংবদন্তি অভিনেতা আলী যাকের থাকলে হয়তো এখানে তিনিই থাকতেন। সেই প্রতিচ্ছবিটা ইরেশ জাকিরই সম্ভবত তৈরি করেছেন তার অভিনয় দিয়ে। এবার আসি ছবির নাম ভূমিকা যারা অভিনয় করেছেন তাদের কথায়। কাজল রেখার কিশোরী বয়সে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে। বড় পর্দায় অভিষেক নিয়েই তার অসাধারণ অভিনয় দিয়ে নিজের একটা শক্ত অবস্থান করে নিয়েছেন সাদিয়া আয়মান। কাজল রেখার কিশোরী বয়সের ভাব, আবেগ আর বডি ল্যাঙ্গুয়েজ সবটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন সাদিয়া। আবার কাজল রেখার তরুণী বয়সের অংশে দেখা গেছে মন্দিরা চক্রবর্তীকে।
সাদিয়ার মতো মন্দিরাও ছোট পর্দায় অনেক দিন ধরে কাজ করছেন, তবে তার ক্যারিয়ারের শুরুটা নাচ দিয়ে। এরকম ঐতিহ্যবাহী একটা আইকনিক ক্যারেক্টার, কিন্তু মন্দিরা সেটা ঠিকঠাক পূরণ করতে পারেননি। অনেক সময় সংলাপ কম থাকলেও অভিনেতা তার অভিনয় দিয়ে সাক্ষ্য রেখে যেতে পারেন, কিন্তু মন্দিরা অনেক বেশি স্ক্রিন টাইম পেয়েও তার সঠিক ব্যবহারটি করতে পারেননি। তার ক্যারেক্টার লাইনে কোনো বৈচিত্র্যতা চোখে পড়েনি পুরো ছবি জুড়ে। তার ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ কোনো কিছুই কাজল রেখার মতো একটা বহুল প্রচলিত ক্যারেক্টারকে ফুটিয়ে তুলতে পারেনি। অল্প সময়ের জন্য হলেও খায়রুল বাশার কিন্তু বেশ করেছেন। একজনের কথা না বললেই নয়, এই ছবিতে যদি কেউ সেরা অভিনেতার পুরস্কার পাবার যোগ্য হন, তিনি হলেন রাফিয়াত রশিদ মিথিলা। কম স্ক্রিন টাইম, অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার, লো মেকআপ, কোনো কিছুকেই পাত্তা দেয়নি তার অভিনয়। তার যে এক্সপ্রেশন, যে জেস্টার, ডায়লগ থ্রোয়িং, কাজল রেখা ছবির সব অভিনেতাকে ছাড়িয়ে গেছে। ছবিটি দেখার পর দর্শকের মনে আর কিছু গেঁথে না থাকলেও মিথিলার অভিনয় ঠিকই মনে থাকবে। আর শেষ দৃশ্যে তার নাকে খত দেওয়ার যে দৃশ্য, তা মিথিলার ক্যারিয়ারে মাইল ফলক হয়ে থাকতে পারে। গিয়াসউদ্দিন সেলিম বরাবরই বেশ গবেষণা করে চলচ্চিত্র বানান। তার আগের কাজগুলো যদি দেখেন, গুনিন, স্বপ্নজাল, মনপুরা, কোনোটিই কিন্তু গতানুগতিক ধারা বা বাণিজ্যিক ধারার ফিল্ম যাকে বলে সেরকম নয়। খুব বেশি যে আয় করেছে ছবিগুলো তাও নয়, কিন্তু এই ছবিগুলো দর্শকের মনে দাগ কেটেছে ঠিকই। একেবারে কোনো রকম অশ্লীলতা, ভায়োলেন্স, অতিরঞ্জিত কস্টিউম, মেকআপ কিংবা সেট ছাড়াই ছবিগুলো দর্শকপ্রিয়তা অর্জন করেছে। কাজল রেখা বানাতে গিয়াসউদ্দিন সেলিম সময় নিয়েছেন প্রায় 15 বছর। ময়মনসিংহ গীতিকায় বর্ণিত গল্পটিকে হুবহু সেরকমই দেখাতে চেয়েছেন তিনি। এজন্য অনেক গবেষণাও করেছেন। পর্দায় এর প্রতিফলন স্পষ্ট। জলমাচাং, ঘোড়ায় চড়া ময়মনসিংহের ধনাঢ্য লোকেরাও যে তৎকালীন সময়ে বাঁশের তৈরি ঘরে থাকতেন, তারপর শুক পাখি, ব্লাউজ ছাড়া 1 পেঞ্চি শাড়ি, মধ্যযুগীয় গয়না, এরকম আরও অনেকগুলো বিষয়কে তিনি রূপকথার বাস্তব প্রতিফলন হিসেবেই দেখিয়েছেন পর্দায়। তবে আমার মনে হয় ছবিটির মেকিংয়ে গিয়াসউদ্দিন সেলিম যতটা সচেতন আর যত্নবান ছিলেন, কাস্টিংয়ের ক্ষেত্রেও তার ততটাই নজর দেওয়া উচিত ছিল। তাহলে হয়তো কি যেন নেই এই ভাবটা ছবিতে থাকতো না। প্রায় 24টির মতো লোকগান রয়েছে এ ছবিতে। শুরুতেই বলেছিলাম, ময়মনসিংহ গীতিকায় মূলত পালাগান হিসেবে প্রচলিত রূপকথার গল্পগুলো লিপিবদ্ধ করা হয়েছে। এগুলো আসলে কথার ছন্দে, সুরে, তালে মিলিয়ে গল্প বলার মতো হয়ে থাকে পরিবেশনার ধরন। গ্রাম বাংলার চিরায়ত এই পরিবেশনা রীতিকে তুলে ধরতেই গানে গানে বর্ণনা করার বিষয়টি উপস্থাপন করেছেন নির্মাতা। তাই এতগুলো গান স্থান পেয়েছে ছবিটিতে। ইমন চৌধুরীর পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিথি, হুমায়রা ইশিকা এবং অন্তরা মণ্ডল। লোকগানগুলোর মধ্যে একটু আধুনিকতার ছাপ পাওয়া গেছে। ইমোশন ক্রিয়েট কিংবা ঘটনা বর্ণনা যাই বলি, ওই লোকগানগুলোর মধ্যে কেমন একটা মডার্নাইজেশনের রেশ লক্ষণীয় ছিল। বাংলাদেশের লোকগানের অনেক শিল্পী রয়েছে, চাইলে তাদের দিয়েও গানগুলো গাওয়ানো যেত। তাহলে লোকসংস্কৃতির স্পর্শটা আরও গভীর হতো হয়তো। অথবা হতে পারে নির্মাতা এমনটাই চেয়েছেন, যেন প্রাচীন লোকগাথায় আধুনিকতার ছোঁয়া। তাছাড়া আবহ সঙ্গীত খুব একটা দৃশ্য ছাপিয়ে অতিরিক্ত মনে হয়নি কোথাও। সিনেমাটি কেমন সেটি বলার আগে কয়েকটি বিষয়ের সাথে একটু পরিচয় করিয়ে দেই। ঐতিহ্যবাহী বাংলা নাটক কিংবা বাংলার প্রাচীন পরিবেশনা রীতির কথা না বললে ছবিটির ধরন বুঝতে একটু অসুবিধা হতে পারে। বাংলার ঐতিহ্যবাহী কয়েকটি নাট্যাঙ্গিক হলো গীতিনাট্য, পালাগান, পটগান, কথানাট্য, পুঁথিপাঠ, যাত্রাপালা, কবিগান ইত্যাদি আরও অনেকগুলো ফরম্যাট আছে। এগুলোর পরিবেশনা রীতির মধ্যে একটা কমন বৈশিষ্ট্য হলো ছন্দে ছন্দে বা সুরে সুরে গল্প বলা। এই সবগুলো ধরনই কাজল রেখায় রাখার চেষ্টা করেছেন গিয়াসউদ্দিন সেলিম। যেমন ছবির প্রথম দৃশ্যেই কিন্তু আজাদ আবুল কালামের পরিবেশনাটি কবিগান ও পট গানের প্রতিনিধিত্ব করে। উপর থেকে নিচের দিকে পটচিত্র পরিবর্তিত হয়েছে একের পর এক। বাঙালি ঐতিহ্যের আরও অনেক ছোটখাটো বিষয় নির্মাতা এই ছবিতে যুক্ত করেছেন, যেমন বিয়ের গীত, নাকে খত দেয়া, দাস দাসী কেনা বেচা, চুন দিয়ে বাড়ির উঠানে আলপনা করার প্রক্রিয়া সহ বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত এমন কতগুলো বিষয়ের চিত্রায়ন ঘটিয়েছেন নির্মাতা। সিনেমাটোগ্রাফির জন্য কামরুল হাসান খসরু অবশ্যই প্রশংসার দাবিদার। তার ক্যামেরার চোখে দর্শক গ্রাম বাংলার অসাধারণ সব দৃশ্য দেখতে পেরেছে এই ছবিটিতে। কাজল রেখা ছবিটি মূলত একটি গীতিনির্ভর চলচ্চিত্র। এর আগে 1965 সালে মুক্তিপ্রাপ্ত সুজাতা আজিম অভিনীত ছবি রূপবানে এমনটা দেখা গেছে। সে ছবিটিও গীতিনির্ভর ছিল। প্রতিটি দৃশ্য, সংলাপ সবকিছুতেই গানের ব্যবহার লক্ষণীয় ছিল। কাজল রেখাও এমনই একটি ছবি।
গিয়াসউদ্দিন সেলিম বরাবরের মতোই একটি নিখুঁত ছবি বানানোর চেষ্টা করেছেন, কিন্তু তবুও দু একটা বিষয় একটু নজরে লেগেছে। যেমন মেকআপের ক্ষেত্রে সবচেয়ে বেশি চোখে পড়েছে মন্দিরা চক্রবর্তীর মেকআপ। পুরো ছবিতে সবাইকেই দেখে বোঝা যাচ্ছে মেকআপ ছাড়া ন্যাচারাল লুক, কিন্তু মন্দিরাকে দেখে স্পষ্ট বোঝা গেছে তাকে অনেক মেকআপ দিয়ে একটা ন্যাচারাল লুক আনার চেষ্টা করা হয়েছে। নির্মাতার চোখে কেন বিষয়টি এড়িয়ে গেল ঠিক বোধগম্য নয়। আবার বনের মধ্যে যে মন্দিরে সূচ রাজা ছিলেন সে মন্দিরের দরজা আর দেয়ালের মধ্যে কেমন যেন একটা অসামঞ্জস্যতা দেখা গেছে। শেষ দৃশ্যে শরীফুল রাজ আর মন্দিরা বাড়ির এক প্রান্তে দাঁড়িয়ে থাকে। মিথিলার নাকে খত দেওয়ার পর সেখানে হয়তো রাজ মন্দিরার কস্টিউমটা আরেকটু ভাবা যেত। ওই জায়গাটায় তাদের দুজনকে বেমানান লেগেছে, যেন তারা দুইজন দুই প্রান্তের লোক। সেখানে কেমিস্ট্রিটা খুবই দুর্বল লেগেছে দুজনের। আরও কিছু বিষয় চোখে লেগেছে, আমি আর নাই বলি, তবে আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতেই পারেন। যাই হোক, গবেষণা করে বানানো এই ছবিটা দর্শকের জন্যও গবেষণা করার মতো একটা ছবি। এই ছবিটা দেখলে মোটামুটি বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির অনেকগুলো আঙ্গিকের সাথে পরিচয় ঘটবে দর্শকের। সবশেষ বলতে পারি, মনে একটা প্রশান্তি কাজ করবে। আবারও দেখা হবে অন্য কোনো সিনেমার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়।